দর্শক শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। একুশে টেলিভিশনের নতুন এবং ব্যতিক্রমী আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি শুরুতেই বলে রাখি কেন আমরা এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানে যাচ্ছি। আপনারা জানেন যে এখন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য, অপতথ্য এবং নানা ধরনের রিউমার ছড়ায়, যা ব্যক্তি মানুষকে যেরকম ক্ষতিগ্রস্ত করে, তেমনি আমাদের জাতীয় রাজনীতি বলেন, দেশ সব নিয়ে ক্ষতির মুখে পড়ে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত ভুয়া বা অপতথ্য চিহ্নিত করার চেষ্টা করব, জানতে চাইব কিভাবে এগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, আমরা এগুলো চিহ্নিত করতে পারি। মূলত আমাদের প্রতি মঙ্গলবার রাত 10টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকেই প্রথম অনুষ্ঠান এবং রাত 2টায় আবার পুনঃপ্রচার আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানে আজকে অতিথি রয়েছেন শামা ওবায়েদ। তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক যে কমিটি রয়েছে বিএনপির, তারও তিনি সদস্য। রয়েছেন শুভাশিস দাস দীপ, তিনি ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট ওয়াচের। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন যারা অনলাইনে যুক্ত হবেন। তানভীর মাহতাব আবির, তিনি সিনিয়র ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানারের তিনি আসলে একজন ফ্যাক্ট চেকার। সুরাউদ্দিন মণ্ডল, ফ্যাক্ট চেকার, আজতক বাংলা, কলকাতাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আরও থাকবেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানিয়ে আসলে এই যে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রিউমার বা ভুল তথ্য, অপতথ্য, মিথ্যে তথ্য বলতে পারি, সেগুলো ছড়ায়, সেটা আমরা দেখে আসতে চাই। একটু রিউমার স্ক্যানার যদি আমরা একটু দেখি, তাহলে সেখানে কি ধরনের তথ্য আমরা আসলে পাই বা তারা এই ফ্যাক্ট চেকগুলো করেন এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো আসলে কি ধরনের তথ্য এখানে ছড়ায়। আমরা সেই জায়গাটায় গিয়ে আপনাদের দেখাতে পারবো যে কি ধরনের ভুয়ো তথ্য। এবং রিউমার স্ক্যানার হচ্ছে এমন একটি ওয়েব পোর্টাল যাদের ফ্যাক্ট চেক গ্রুপ রয়েছে এবং তারা সেই ফ্যাক্ট চেক গ্রুপ থেকে মূলত তারা এই কাজগুলো করে থাকেন। তো আমি একটু সহযোগিতা চাচ্ছি, রিউমার স্ক্যানারটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা সেখান থেকে দেখাতে পারলাম। যদিও এখন আমাদের এখানে রয়ে গেছে রিপাবলিক টেলিভিশনের, আমরা ময়ূখ রঞ্জন চৌধুরীকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেতে চাই মূলত আমরা যেতে চাচ্ছি, আমরা যদি সেটাই যেতে পারি, যেটা বলছিলাম যে রিউমার স্ক্যানার, সেটি যদি স্ক্রিনে আসে তখন আমরা সেটি নিয়ে আলোচনা করতে পারবো। তো আপনার কাছে যেতে চাই যে শুভাশিস, আমরা রিউমার স্ক্যানার এইটা চলে এসছে, আমরা প্রথমেই যে খবরটি দেখতে পাচ্ছি, যদি একটু আমি কাছে গিয়ে দেখাই, যে এখানে দেখেন যেটা বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিত হওয়ার গুজব। এটি একটি গুজব ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা একটি খবরটি পড়তে চাই, যদি একটু উপরের দিকে যায়, হ্যাঁ সেটি দেখা যাচ্ছে। 10ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের যেটা হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে ফেলেছেন। এই প্রেক্ষিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি সেখানে উপস্থিত হবেন, তার একটি ভিডিও এখানে ছড়িয়েছিল, যেটি আসলে সত্য নয়। এরপর যদি আমরা একটু পিছনে আরেকটু যদি ব্যাকে গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো আরও দু একটি, আমি এখানে পড়ছি, পুরোটা যেতে যাওয়ার দরকার নেই। 32 কোটি টাকা দুর্নীতি দায়ে রাফি গ্রেপ্তার এবং সার্জিসের দেশ ছাড়ার পালানোর তথ্যটি গুজব, এ ধরনের একটি তথ্য ছড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ডাক্তার আফিয়া সিদ্দিকী মুক্তি পাননি, এটি আরেকটি ইন্টারন্যাশনাল নিউজ। ছাত্রদল প্রতিহতে ছাত্র শিবিরের পাশে থাকার ঘোষণা দেয়নি ছাত্রলীগ, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি ওয়েব পোর্টালেও ছড়িয়েছিল যে ছাত্রদল এবং শিবির ছাত্রলীগের পাশে ছাত্রলীগকে প্রতিহত করার জন্য পাশে থাকবে, এই ধরনের কোনো আসলে ঘটনা ঘটেনি বা খবর হয়নি। প্রতিটি স্কুলে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এই ধরনের কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। এ ধরনের প্রচুর, আসলে আমি আরও দেখাতে পারবো। মূলত এটি একটু আমরা আলাপ করে তারপরে আবার আরেকটি যে ওয়েব পোর্টাল রয়েছে ফ্যাক্ট ওয়াচ, যার একজন রয়েছে, সেটা আমরা যাব। একটু যদি আপনার সাথে আলাপ করতে চাই যে এই যে প্রচুর খবর আমরা দেখতে পাচ্ছি, এই যে ভুয়ো খবরগুলো, এগুলো আসলে কিভাবে ছড়ায় যদি একটু বলতেন আমাকে। ওকে, ধন্যবাদ। প্রথমেই সো
প্রথমত আমি একুশে টিভিকে একটা ধন্যবাদ দিতেছি, কারণ এই ধরনের প্রোগ্রাম আমি যে কাজ করি স্পেশালি ডেডিকেটেড একটা প্রোগ্রাম, এটার জন্য একুশে টিভিকে অ্যাপ্রিসিয়েশন। সো এইগুলো কীভাবে ছড়ায় আপনি যদি খেয়াল করে দেখেন, গুজব বা রিউমার এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল জিনিস, একদম মানে অনেক আগে থেকেই হিস্টোরিক্যাল, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান একদম শুরু থেকেই রিউমার সবসময় ছিল, আছে, এবং আমার ধারণা আগামীতেও থাকবে, কারণ এটা একদম ভেনিশ হয়ে যাওয়ার মতো কোনো জিনিস না। সো এখন জিনিসটা আসলে এত প্রকট কেন? সো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন দেখবেন যে বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো একটা বড় কারণ হচ্ছে কি, আগে যেটা হইতো আপনি হয়তো রিউমার আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন ওইভাবে ছড়াইতো, কিন্তু এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন যেটা থেকে যাচ্ছে, তাই না? সো এটা ছড়াচ্ছে এইভাবে। সোশ্যাল মিডিয়া এখানে একটা সবচেয়ে বড় রোল প্লে করতেছে এই যে গুজব ছড়ানো বা এগুলোর ক্ষেত্রে। আর আপনি জানেন যে বাংলাদেশে যদি আপনি solely একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বলেন, একটু জানতে চাচ্ছি যে মানে আমি যদি 5 তারিখের পরে দেখি, আমরা গবেষণাও রয়েছে সেখানে, গ্রাফিক্যাল যদি জায়গাটা দেখে আমরা দেখাবো পরে, সেটা হচ্ছে খুব শার্পলি জুলাই, যদি ধরেন জুলাই আগস্টে উঠে গেল, প্রচুর রিউমার ছড়াচ্ছে, আবার একটু ডাউন, এখন আবার বাড়ছে, মানে এর কি কোনো পলিটিক্যাল প্রেক্ষিত আপনি দেখেন কিনা? হ্যাঁ, এইখানে তো ডেফিনেটলি মানে এটা একটা গবেষণাও আছে যে আপনার যখন হচ্ছে একটা ডেমোক্রেটিক স্ফেয়ার তৈরি হবে যে কোনো জায়গায়, যে পলিটিক্যাল পার্টিসিপেশন বাড়বে, সো ওইটার সাথে স্বাভাবিকভাবে, এটা আসলে খুব একটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক কিছু গুজব বাড়বে। সো এটা এখন দেখা যাচ্ছে। সো এটা আসলে সমাবয়েদ। আপনি যদি রাজনৈতিক প্রেক্ষিত দেখেন, আমরা দেখলাম যে 5 তারিখ 5ই আগস্ট, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট তারপরের জায়গাগুলোতে এই ধরনের রিউমার তো শুধুমাত্র টেক্সট না, এখানে ভিডিও, অডিও, একই সঙ্গে নানা ধরনের উপাদান, টেক্সট কার্ড, এগুলো দিয়ে ছড়ানো শুরু হয়েছে। আমরা সেগুলো দেখব কিভাবে ছড়ায়। একটু বলেন পলিটিক্যাল রাজনৈতিক কোনো প্রেক্ষিত এখানে আছে কিনা? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ যে আই থিঙ্ক ইটস হাই টাইম যে এই ফ্যাক্ট চেক নিয়ে আপনারা মানে কোনো চ্যানেল প্রোগ্রাম করুক, আপনারা শুরু করেছেন এটা। অফকোর্স রাজনৈতিক একটা প্রেক্ষিত তো আছেই। বাংলাদেশ তো জনবিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, বাংলাদেশ আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি। সো এখন গুজব ছড়ানোটা খুব সহজ, যেহেতু আমরা টেকনোলজির, এটা আমি বলবো একটা নেগেটিভ সাইড। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সারা পৃথিবী ব্যবহার করে, সো বাংলাদেশ সব দেশের সাথেই কানেক্টেড। সো যখন একটি অগাস্টের 5 তারিখের আগে, যখন এই জুলাই অগাস্টে আন্দোলন চলছে বা এর আগেও যখন আন্দোলন হয়েছে, যখন একটা দেশে একটা প্রেক্ষিত তৈরি হয়েছে আন্দোলনের বা একটা তখনই কিন্তু এই আমি একটু আপনাকে থামিয়ে দিতে চাই যে আপনি 2023 সালে এক ধরনের গুজবের শিকার হয়েছিলেন আপনার ফেসবুক পোস্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় গুজবের শিকার হচ্ছি। না, এটা তো আমরা যারা ধরেন পলিটিক্যাল এরিনাতে আছি বা পাবলিক আইতে আছি, হ্যাঁ, যারা আমরা রাজনৈতিক কর্মী বা ইভেন বিভিন্ন যে কোনো ব্যক্তি যারা পাবলিক ফিগার, তাদেরকে নিয়ে গুজব বেশি হয়। এবং আমি যদি বলি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব সময় যখনই সোশ্যাল মিডিয়াতে, যখন ফেসবুক যখন বেশি অ্যাক্টিভ হয়েছে, তখনই সবাইকে নিয়ে গুজব হয়েছে। এবং আমার তো অনেক ফেক ফেসবুক আইডি আছে, এবং ফেসবুক আইডি কমব্যাট করারও সেটারও এই যে সেটারও মানে টেকনোলজিক্যালি উপায় আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক, আমার মনে আছে যে আপনার ভুয়া ফেসবুক আইডি দিয়ে, যেটা আপনার ছিল না, সেখানে লেখা ছিল 31 সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস আলহামদুলিল্লাহ, ওই যে একদলীয় নির্বাচনের আগে। সেটা আপনাকে কতটা বিব্রত করেছিল? অবশ্যই সেটা না, সাথে সাথে আমার আইটি টিম সেটার ব্যবস্থা নিয়েছে। সেটা তো আমরা তো এটা তো অবশ্যই আইডিটা যে ফেক সেটা সবাই বুঝতে পেরেছে, এবং আমরা সেটা আইনগতভাবে ব্যবস্থাও নিয়েছি, আমার আইটি টিম সে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এগুলা তো মানে আমাদের আশেপাশের লোকজনই করছে, এবং সেটা হয়তো রাজনৈতিক দলকে বিব্রত করার জন্য করছে, বা কোনো ব্যক্তিকে বিব্রত করার জন্য করছে। কিন্তু এগুলো বন্ধ করার উপায়টা কি? এগুলো বন্ধ করার উপায়টা হলো যত বেশি আমরা সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব, যত বেশি আমরা সত্যের কাছাকাছি থাকব, যত বেশি আমরা ফ্যাক্টগুলা, মানে যে যাই বলুক না কেন, রাজনৈতিক ব্যক্তিরা যে বক্তব্য রাখছে, রাজনীতিবিদরা যে বক্তব্য রাখছে, রাজনৈতিক দলগুলো যে বক্তব্য, এগুলো যত বেশি সত্যটা আমরা তুলে ধরার চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে এবং আদারওয়াইজ, তত বেশি মিথ্যা প্রপাগান্ডাটা কম হবে। কিন্তু যদি আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে যদি গণমাধ্যমে এরকম ছড়ানো হয়,
সেটা কেমন হয় আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা একটা ভিডিও ক্লিপও দেখাবো যে ময়ূখ রঞ্জন চক্রবর্তী, তিনি ভারতীয় রিপাবলিক টেলিভিশনের উনি একজন প্রেজেন্টার। তিনি কিভাবে ধরেন বাংলাদেশের বিরুদ্ধে একটার পর একটা, যেটাকে আমি ডিসইনফরমেশনই বলতে পারি, সেটা একটু দেখে নিতে পারি যদি আমাদের একটু প্লে করে দেখানো হয়, আমরা তার সেই ডিসইনফরমেশনের বিষয়টা একটু দেখতে চাই, তারপরে আলোচনায় যাব। এবং আমাদের সঙ্গে ভারতীয় ফ্যাক্ট চেকারও তখন যোগ দেবেন, ঢাকার আরও যে আমাদের অনলাইনে আছেন সেই ফ্যাক্ট চেকারও যোগ দেবেন, আমরা একটু দেখতে চাই। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ এই নামটা আবার উর্দু দেশ হয়ে যাবে না তো? মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে, একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনূসপন্থীরা চিরবির করে কাঁপবে। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। এরা সবসময় চায় ভারতের থেকে, ভারতে খেয়ে, ভারতের থালায় ফুটো করতে। দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও। প্রায় তলানিতে বৈদেশিক। আমরা কি একটু কলকাতায় যেতে চাই? আমরা মূলত কলকাতায় রয়েছেন সুরাউদ্দিন মণ্ডল, ফ্যাক্ট চেকার, আজ তক বাংলার, কলকাতা। সুরাউদ্দিন, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমি যেটা আপনি নিশ্চয়ই ভিডিওটা না দেখলেও শুনতে পেয়েছেন। তো এই যে আমাদের বাংলাদেশে তিনি খুব আলোচিত এবং সমালোচিত ময়ূখ রঞ্জন চক্রবর্তী, আপনি তো জানেন যে রিপাবলিক টেলিভিশন যেটা, সেটার ব্যাকগ্রাউন্ডে আপনার জানা আছে যে তারা একাধিক টেলিভিশন চ্যানেল, অর্ণব গোস্বামী এটি চালু 2020 সালে এটা চালু করেছিলেন। তো এটার কি মনে হয়, এটি কি আমরা কি পর্যায়ে ফেলবো বা এটি কেন হয় ভারত থেকে, যদি আপনার অবজারভেশনটা জানাতেন আমাদের। সকলকে ধন্যবাদ, প্যানেলে যারা আছেন, আর 21 টেলিভিশনকে বিশেষভাবে ধন্যবাদ। যে আমার মনে হচ্ছে যে উপমহাদেশে এটাই প্রথম কোনো নির্দিষ্ট ফ্যাক্ট চেককে নিয়ে একটা টেলিভিশন প্রোগ্রাম, লাইভ টেলিভিশন প্রোগ্রাম, এটা মনে হয় উপমহাদেশে প্রথম, আমি যতটুকু জানি। তার জন্য আপনাদেরকে সত্যি ধন্যবাদ। এবারে আপনার প্রশ্নে আসি। আমি ময়ূখ রঞ্জন ঘোষের যে ভিডিও চালিয়েছেন তার অডিওটা আমি শুনতে পাইনি, তো আমি বলতে পারছি না উনি কি বলেছেন। বাট হ্যাঁ, আমি ভারতীয় মিডিয়া উনি বলেছেন, আমি একটু বলি, বাংলাদেশ থাকবে না, চট্টগ্রামকে দখল করে নিতে হবে, চট্টগ্রামের এই অংশ বিচ্ছিন্ন করে নিতে পারলে ভারতের কত লাভ হবে, প্রচুর উস্কানিমূলক কথাবার্তা তিনি মূলত বলেছেন। বিষয়টা হচ্ছে কি বলুন তো, এই ধরনের অবান্তর কোশ্চেন বা অবান্তর দাবির কোনো উত্তর আমি দিতে পারবো বলে আমার মনে হয় না। আমি যদি এই একই ধরনের উদাহরণ দিই, সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষ উভয় দেশেই আছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, যারা এই ধরনের অবান্তর মন্তব্য করে থাকেন। আমরা যদি দেখি এই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সময় কিছু প্রাক্তন সেনাকর্তাদের তরফ থেকে আমরা কলকাতা দখল করবো এরকম ধরনের মন্তব্য এসেছে। দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে না ভারত কলকাতা আমি সেটাই বলতে চাইছি, আমি সেটাই আসছি যে বর্তমান সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে না ভারত কলকাতা, বাংলাদেশ বা ঢাকা বা ঢাকার বাংলাদেশের 1 বিঘা জমি দখল করতে পারবে, না বাংলাদেশও ভারতের কোনো একটা অংশ বা নির্দিষ্ট 1 বিঘা জমি দখল করতে পারবে না। বর্তমান সেই পরিস্থিতি নেই, কোনো দেশের ক্ষেত্রেই নেই। আমি একটু জানতে চাচ্ছি ডিসইনফরমেশনের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ মানে কোনো ব্যবস্থা আছে কিনা সেখানে? দেখুন, এই ধরনের বিষয়গুলো নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের ব্যবস্থা বলতে, দেখুন বর্তমান সময়ে এই ধরনের মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিজেদের টিআরপি নিয়ে খেলছে। যে ধরনের অডিয়েন্স তাদেরকে দেখতে পছন্দ করে, তাদেরকে সেটা দিয়ে টিআরপি দিয়ে নিজেরা আর্নিং করছে। এবার একটা নির্দিষ্ট দেশের যদি মেশিনারি তাদের পক্ষে সাপোর্ট করে, সেক্ষেত্রে তারা কি করবে? তারা সেই এজেন্ডাটা প্রচার করে যাবে। তো সংঘবদ্ধ মনে হয় যখন এই ধরনের প্রচারণা শুরু হয়। আমার তো মনে হয় এক শ্রেণীর ব্যক্তি বলুন, মাধ্যম বলুন, গণমাধ্যম বলুন, যে কোনো ধরনের মিডিয়া বলুন, সবাই এই ধরনের কিছু কাজ করে থাকে। উদ্দেশ্য প্রণীত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিজের ভুলেও করে থাকে। ছোট আরেকটি প্রশ্ন করতে চাই যে এই ধরনের সাংবাদিক ময়ূখ রঞ্জন চক্রবর্তীর মতো যারা রয়েছেন, তাদের সাথে তো জানি না আপনার দেখা হয় কিনা, মানে সাংবাদিকরা কিছু বলেন না যে ভাই তুই কি করিস, এরকম কেন দখল করিস আরেক দেশ?
আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করতে পারবো না আচ্ছা তাকে ঠিক নিয়ে। আছে, আপনার সঙ্গে আবার আসবো। আমি একটু শামা ওবায়দের কাছে যেতে চাই। এই যে ময়ূখ রঞ্জনের, আপনি থাকবেন আমাদের সঙ্গে, যে আপনি ভিডিওটি দেখলেন, কি মনে হয় একটি মিডিয়া এভাবে করে, এটাকে সাংবাদিকতার কোন পর্যায়ে আপনি দেখতে চান? এখানে তো আপনি সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসছেন। এইটা হচ্ছে, আমি কি বলবো, এটা কি ইয়ালো জার্নালিজম বলবো নাকি মানে কি জার্নালিজম বলবো আমি জানি না, এটা কোনো সাংবাদিকতাই না। এবং ভারতে কিছু কিছু মিডিয়া দুর্ভাগ্যবশত 5ই অগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এবং যেহেতু এখানে একটা আলাদা ডাইমেনশন যুক্ত হয়েছে এই কারণে, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। কি স্ট্যাটাসে অবস্থান করছেন আমরা জানি না। এখন সেই ক্ষেত্রে যখন ওই ভারতের কিছু কিছু মিডিয়া বাংলাদেশের ব্যাপারে অপতৎপরতা ছড়ায়, এই ধরনের যেটা আপনি দেখালেন, এইসব গুজব ছড়ায়, এবং আরও গুজব তারা ছড়িয়েছে যে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদেরকে টর্চার করা হচ্ছে, কমিউনাল ঘটনা ঘটছে, এই গুজব তারা ছড়িয়েছে। ইভেন আমাকেও, আমিও 5ই অগস্টের পর আমি একবার রিপাবলিক টিভিতে গিয়েছিলাম, আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। এখন বাস্তবতা হচ্ছে এটা একটা, আমি মনে করি এটা একটা সংঘবদ্ধ চক্র। এখানে যদি এটা খুবই আনফর্চুনেট হবে যদি ভারত সরকার এটার সাথে জড়িত থাকে। আমি আশা করব যে জড়িত না, যদি না থাকে তাহলে তাদের সচেষ্ট হওয়া উচিত যে এই ধরনের বাজে সাংবাদিকতা যেন তারা বাংলাদেশকে নিয়ে অ্যাটলিস্ট না করে, কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ জায়গায় আছে। শুভাশিস দীপ, এটি তো এক ধরনের ডিসইনফরমেশন। আপনি তো ডিসইনফরমেশন যদি হয়, সেটি ধরেন একটা সংবাদ মাধ্যমও যদি করে, সেটা সোশ্যাল নেটওয়ার্কে না, তো অপতথ্য, এটার তো ব্যবস্থা আছে। আপনার ফ্যাক্ট চেকিংয়ে কি বলে, আমরা কিভাবে এটা দেখতে পারি, অথবা ভারতের কিভাবে দেখা উচিত? আচ্ছা, এইখানে একটু বোঝা দরকার, এটা হচ্ছে রিপাবলিক টিভির অগাস্টের পর থেকে যা যা নিউজগুলো দেখা গেছে, এগুলো একটা ক্লাসিক এক্সাম্পল অফ ডিসইনফরমেশন ক্যাম্পেইন। সো আমরা যেটা মানে কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ক্যাম্পেইন বলে, মানে একটা ব্রডকাস্টিং টেলিভিশন যার হচ্ছে ইউটিউবে মোটামুটি 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুকে প্রায় 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই না? সো এই প্রায় 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা নেটওয়ার্ক, তার আমি এই টিআরপি কথা বাদে দিলাম, তার দিক থেকে যেই রেসপন্সটা আমরা দেখছি, সো এটা হচ্ছে ডেফিনেটলি এটা একটা ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনটারে হচ্ছে শুধুমাত্র আমার মনে হয় ফ্যাক্ট চেক দিয়ে কন্ট্রোল করাটা কতটুকু পসিবল আমরা জানি না। যেমন ধরেন ফ্যাক্ট চেকের কয়েকটা লেয়ার আছে না, এখন মেটার সোশ্যাল মিডিয়ার থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা ওরা যেটা করতে পারে, তারা হচ্ছে একটা লেভেল দিতে পারে। ফেসবুকে তার একটা পোস্ট আছে, ওইটাকে হচ্ছে ফ্যাক্ট চেক করার মাধ্যমে, ধরেন এটা তো ফেসবুকে যাচ্ছে, হ্যাঁ, তো ফেসবুকের কিছু করণীয় নেই এখানে? ডেফিনেটলি তো ইউটিউবে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে এটা ফ্যাক্ট চেক করবে না? ধরেন একটা ডিফেম করা একটা কান্ট্রিকে, একই সঙ্গে একটা কান্ট্রিকে দখলের হুমকি দেয়া, রীতিমতো সার্বভৌমত্বের প্রতি হুমকি, সেখানে কি এই সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব, এদেরকে কিছু করণীয় নেই? নয়তো তারা কি এই ইনফরমেশন ছড়াবে, তারা কি আরেকটি দেশকে হুমকি দিতে সহায়ক শক্তিতে পরিণত হবে? তাদের কি দায় নেই? ডেফিনেটলি তাদের দায় আছে। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, আপনি হয়তো রিসেন্টলি জেনে থাকবেন যে মেটা 3PFC মানে থার্ড পার্টি ফ্যাক্টিংয়ে যে ফান্ডিংটা করতো, তারা হচ্ছে 2025, তো এটা না 2025-এ ইউএসএতে উঠাই ফেলছে। একটা গুঞ্জন আছে যে 2026 থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে না। তার মানে ফ্যাক্টিংয়ে তারা কোনো ফান্ডিং রাখতেছে না, এটাকে পুরোপুরি সেন্সরশিপের বাইরে নিয়ে গেছে, মানে কোনো ধরনের ফ্যাক্টিং নাই। এখন আপনি বুঝতেই পারতেছেন এখানে টেক যে পলিসিগুলো মানে আরো গুজব ছড়ানোর ব্যবস্থা করছে ফেসবুক, আরো অপতথ্য ছড়ানোর ব্যবস্থা করছে ফেসবুক। আমরা একটু রিউমার স্ক্যানারের যিনি সিনিয়র ফ্যাক্ট চেকার, তার সঙ্গে যেতে চাই। তানভীর মাহতাব আবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। তো এই যে সুভাষীর যে কথাটি বললো, এটা তো ভয়াবহ যে ফেসবুক এখন আর ফ্যাক্ট চেকিং রাখছে না 2025 সাল থেকে। তাই যদি হয়, তাহলে কি যে খুশি যে কেউ একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, অপতথ্য ছড়াবে, আমি ইচ্ছে করলে ছড়াবো, ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি ছড়াবে, তাহলে সেই সিচুয়েশনটা কি হবে? আর আপনি আমি ফ্যাক্ট চেক করেই বা কি করব, যদি বলতেন। এটা আসলে ফেসবুকের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নির্বাচনের পরপরই হচ্ছে এটা নিয়ে আলোচনা চলছিল যে ওরা এটা বন্ধ করে দিতে পারে। তো এটা সম্প্রতি এটা নিয়ে ডিসিশন হয়েছে যে মানে ওরা থার্ড পার্টি যা ফ্যাক্ট চেকাররা তাদের সাথে যারা কানেক্টেড আছে, তো ওদেরকে আর ফান্ডিং করবে না। তবে এটাতে হতো কি, মানে অনেক ফেসবুক পোস্ট গুলোতে ফ্ল্যাগ করতো, তো ওগুলোতে হচ্ছে রিচ কমে যেত, তো ওরা হচ্ছে খুব একটা মানুষের কাছে পৌঁছাতে পারতো না যে পোস্ট গুলো হচ্ছে ডিসইনফরমেশন আছে।
তো এটাই হচ্ছে ক্ষতির কারণ, যে মানে যারা এখন ওরা হচ্ছে আরো অনেক খুশি। আমরা হচ্ছে মানে প্রায় আমাদেরকে মেসেজ দেয় মানুষ যে আপনাদের কারণে হচ্ছে আমরা অনেক সমস্যায় পড়তাম, আমরা মানে ভুল তথ্য ছড়িয়ে শান্তি পেতাম না, মানে তো এখন হচ্ছে আমরা অনেক শান্তিতে পাবো। মানে মানুষ কি খুব গুজব পছন্দ করে নাকি? মানে যারা মানে কিছু তো মানে সব মানুষের কথা তো আমি বলছি না, যে মানে কিছু মানুষ তো আছে যে যাদের কাজই হচ্ছে অপতথ্য ছড়ানো। এটা আচ্ছা, রাজনীতি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে মার্কিন নির্বাচন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেন গতকালকেই, এবং এর আগেও তো তারা এই ধরনের গুজব নিয়ে খুব ফেস করেছে, কমিটিও হয়েছিল যে যাতে এই ধরনের গুজব নির্বাচন কেন্দ্রিক না ছড়ায়। প্রথম নির্বাচন যদি আপনার মনে পড়ে, রাশিয়ায় তো গুজবের ফ্যাক্টরি হয়েছিল। তো গুজবের এই প্রশিক্ষক বা শিক্ষক কি ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রি? সেখান থেকেই কি আমরা এই জিনিসগুলো শিখছি? ওরা ফ্যাক্টরি কিনা এটা বলা মুশকিল, তবে ওদের থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে হয়তো মানে এই উপমহাদেশের মানুষগুলো হচ্ছে এই প্যাটার্ন গুলো শিখে বা এই নিয়মগুলো শিখে। যেমন এখন ফেসবুক যে নিয়মটা করতে যাচ্ছে, ওরা এক্স কে ফলো করতে যাচ্ছে, যেটাকে আমরা সাবেক টুইটার বলি, যে এক্স এ কমিউনিটি নোটের মাধ্যমে এই গুজবগুলো হচ্ছে মানুষ নিজেরাই হচ্ছে কমিউনিটি নোট দিয়ে বলতো যে এটা গুজব, এটা অপতথ্য, এটা হচ্ছে মানে এটাতে কোনো মানুষ উপকার পাবে না। তো ফেসবুকে এখন ওটাই ফলো করতে চাচ্ছে যে আমরাও এক্সের মতন ফেসবুকে এই কমিউনিটি নোট নিয়ে আসবো, মানুষ নিজেরা স্বপ্রণোদিত হয়ে কমিউনিটি নোটে বলবে যে এটা অপতথ্য, এটা ভুল তথ্য। তো এটা আপনার যে প্রশ্ন, যে এটা আসলে ইউরোপিয়ান বা হ্যাক্স তো মেইনলি ইলন মাস্কের, এবং যুক্তরাষ্ট্র প্রশাসনেও ইলন মাস্ক এখন আছেন, তো ওটা থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হওয়া আর কি, মানে ফেসবুকের। আচ্ছা, আপনার কথা আমরা শুনবো, তানভীর মাহতাব আবির। তো তার আগে দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আরও এরকম গুজব, আরও অনেক ঘটনা নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা আলোচনা করছি রিউমার, আমরা আলোচনা করছি ডিসইনফরমেশন, অপতথ্য, বিভিন্ন বিষয়। বাংলাদেশ ভারতের ভিতরে এখন আরেকটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সেটি আমরা একটু দেখব। সেটি আমি একটু বলে নিচ্ছি। সেটি হচ্ছে ভারতের মুম্বাইয়ের হিরো সাইফ আলী খানের উপরে হামলা হয়েছে। সেখানে বাংলাদেশের এক নাগরিকের সংশ্লিষ্ট থাকার কথা উঠছে। তার নাম হচ্ছে শরীফুল ইসলাম সাজ্জাদ। তার নাম অবশ্য ভারতীয় মিডিয়া দিয়েছে শেহজাদ, এবং তিনি ঝালকাঠির নলসিটির এলাকার একজন বাসিন্দা। সেটা মিডিয়া কি বলছে, এবং তার আমাদের রিপোর্টাররা গিয়েছিলেন সেই নলসিটিতে, তার বাবা মাই বা কি বলছে, আমরা যদি একটু দেখতাম তারপরে আলোচনাটা শুরু করতে পারতাম। যে মুম্বাই পুলিশের এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি। জি, এটি একটি খবর আনন্দবাজারের। জি, সেটা দেখা যাচ্ছে এখানে। জি জি, আমার একটু তাদের বাবা মায়ের বক্তব্য শুনতে চাই। 7ই জানুয়ারির পরে আমরা এই অত্যাচারে এলাকায় থাকতে পারতাম না, এবং ওই সময় আমার ছেলে হঠাৎ করে চিন্তা করলো যে আমি তো গ্রামে থাকতে পারতেছি না, কি করব। সেই সময় কোথায় কি চলে গেছে সেটা আমি জানি না, পরে শুনতে পারলাম যে সে ভারতে আছে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ডালাইয়ের কেমন করছে, ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। শুনলেন তো তাদের শেহজাদ যাকে বলা হচ্ছে, তার সাজ্জাদ তার নাম, তার বাবা মায়ের কথা। তাদের বক্তব্যটা ক্লিয়ার যে যেভাবে তিনি হামলা করেছেন বলা হচ্ছে, ওখানে ঢুকে ফ্ল্যাটে ঢুকে, এবার তিনি বলছেন যে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্ট, যে তিনি বুঝতেই পারছিলেন না কোথায় ঢুকছেন। তো এখন তো চিত্রিত করা হচ্ছে ভয়ঙ্কর ক্রিমিনাল হিসেবে। তিনি কিভাবে এটা হয়ে উঠলেন? আমরা যদি একটু কলকাতায় যেতে পারি, আমরা যদি সুরাউদ্দিন মণ্ডলের কাছে যেতে পারি, আছেন তো আমাদের সঙ্গে? সুরাউদ্দিন, আপনি যদি বলতেন যে ভারতীয় মিডিয়ার অ্যাপ্রোচটা কি এখন কোন পর্যন্ত আমরা জানতে পেরেছি আসলে এই যে শেহজাদ তার সংশ্লিষ্টতা? বিষয়টা হচ্ছে, ভারতীয় মিডিয়া বলতে যেটা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যে তথ্য দিচ্ছে এখনো পর্যন্ত, সেটাই ভারতীয় মিডিয়ার কাছে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য। সেই তথ্য অনুযায়ী শেহজাদ প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, তারপরে পশ্চিমবঙ্গে ছিলেন, তারপরে ওখান থেকে মুম্বাই একটা রেস্তোরাঁতে কাজ করতেন। সেখান থেকে সে
টাকা দাবি করে সাইফ আলী খানের বাড়িতে যায় এবং সেখানে তার উপরে হামলা চলে। তো এই পর্যন্ত এখনো পর্যন্ত তথ্য আছে। হ্যাঁ, এবারে এই শরীফুলের এই গ্রেপ্তার হওয়া বা তার এই ইনসিডেন্টটার পরপরই ভারতীয় মিডিয়াতে আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার ভারতে চলে আসার পর থেকে একটা শ্রেণীর মানুষের তরফে বাংলাদেশ বিদ্বেষ বা বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের মধ্যে এই যে ভারত বিদ্বেষের একটা প্রবণতা দেখা দিয়ে যাচ্ছে, সেটা নতুন করে রূপ দেখা যাচ্ছে ভারতীয় মিডিয়াতেও এটা রিফ্লেক্ট করছে। আমি একটু প্রশ্ন করে নিতে চাই এখানে। আমি ভারতীয় মিডিয়ার রিপোর্টগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে যখন আপনার শেয়ার করা হয়েছে, সেখানে মন্তব্য যেগুলো এসছে, বিশেষ করে কিছু ভারতীয় নাগরিক, আমরা তো দুই দেশের নাগরিকরা বন্ধুই মনে করি, কিন্তু কিছু, আমি সবাইকে দায়ী করতে, কিছু তারা কিন্তু বলছে এই বাংলাদেশি লোকজন এসে শেষ করে দিল, এই ওরা যা খুশি তাই করছে, ভারতকে ডুবিয়ে দিল। এই প্রবণতা কেন? অপরাধ যদি কেউ করে থাকেন তার তো শাস্তি হবেই, তদন্ত হচ্ছে। দেখুন, বিষয়টা একটু ক্লিয়ার করে বললে, আমি যেটা বুঝেছি বা যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের টোটাল মানুষ যে বাংলাদেশের প্রতি এরকম ধরনের বিদ্বেষ রাখে সেটা কিন্তু নয়। এটা আপনাকে বুঝতে হবে। ভাষা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এখানে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই দুটো জায়গাতে বাংলা ভাষা বলা হয়, এবং আপনি যাদেরকে দেখছেন এই দুটোর রাজ্যের বাসিন্দা বাংলাদেশের সঙ্গে অনেক সহজেই কানেক্ট হতে পারে। তো সেটা উভয় দেশের গণমাধ্যমের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে উভয় দেশের নাগরিক একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। সেটা দেখে আপনি টোটাল ভারতকে জাস্টিফাই করতে পারেন না, বা ভারতের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ আছে সেটা আপনি বলতে পারেন না। কিন্তু হ্যাঁ, এক শ্রেণীর মানুষ তো অবশ্যই আছে যাদের মধ্যে এই ধরনের ঘৃণ্য মানসিকতা আছে। সেক্ষেত্রে সেটা বাংলাদেশের ক্ষেত্রেও থাকতে পারে, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশের মানুষের মধ্যেই থাকতে পারে। সেটা নিয়ে ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন, আমরা আপনার কাছে আবার আসবো। শামাবাদ, বিষয়টা কি এমন হচ্ছে কিনা যে আগে কিছু ঘটলেই ভারতীয়রা পাকিস্তান সব করেছে, এখন এমন কি হচ্ছে ভারতে কিছু ঘটলেই বাংলাদেশ সব করেছে? বিষয়টা কি এদিকে যাচ্ছে কিনা? দেখুন, আপনার যে ক্লিপটা দেখালেন সাইফ আলী খানের ঘটনার, এখানে অনেক তথ্যই আমাদের কাছে এখন পর্যন্ত নাই, স্পষ্ট না, অনেক কিছুই স্পষ্ট না। এটা প্রথম কথা স্পষ্ট হওয়ার প্রয়োজন, এবং মুম্বাই পুলিশে আরও ক্লিয়ারলি বলতে হবে সিসিটিভিতে যেই লোককে দেখা গেছে আর পরে মানে নিউজে যেই লোকের ছবি একই লোক কিনা সেখানেও সন্ধিহান আছে। এখানে আমি অনেক বড় একটা আবার সংঘবদ্ধ ষড়যন্ত্রের একটা গন্ধ আমি পাচ্ছি। এখানে অবশ্যই অনেক তথ্য নাই। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে বা ভারত দাবি করছে বাংলাদেশে ঘটেছে, সেগুলা কিন্তু ভারত আর আমি বলবো আওয়ামী লীগের একটা যৌথ প্রয়াস। আপনি দেখেন শেখ হাসিনা প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গিয়েছে। এই যে গুজবটা, এই গুজবে লাইক কমেন্ট দিয়েছে কারা? আমি দেখছিলাম, আপনারা দেখাচ্ছেন যুবলীগ, ছাত্রলীগ। সো নিউজটাও তারা বানাচ্ছে এবং এখানে লাইক কমেন্টও দিচ্ছে তারা। তো এখানে এই যে একটা ডেড মানে যে দলটা পচে গেছে, যাদের বিরুদ্ধে এত গুম খুনের অ্যালিগেশন, তাদেরকে আবার মোটা তাজা করার একটা ব্যর্থ প্রয়াস আমরা এখানে দেখতে, একটা প্রকল্পের মধ্যে একটা ব্যর্থ প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিছু কিছু ভারতীয় মিডিয়া এখানে সরাসরিভাবে জড়িত। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এইটাকে তো প্রতিহত করতে হবে। এটাকে প্রতিহত করতে হবে কিভাবে? আমাদের এই যে আবারও বললাম যে সত্যটাকে সামনে নিয়ে আসতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আরেকটা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, আরও বেশি রিউমার যেটা ছড়ানোর সম্ভাবনা আছে ভবিষ্যতে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আমরা সেই বিষয়ে আসবো, এরপরেই আসবো। আমি একটু মাহতাবের কাছে, সুভাষিসের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এটা আমাদের পক্ষ থেকে এটাকে আমরা কিভাবে ভেরিফাই করব, চেক করব, কেননা এখনো তো হাফ ডান ইনফরমেশন, উই আর নট শিওর যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি দেয়ার। তো আমরা আসলে কি করতে পারি সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, এইখানে আমার মনে হয় যে এখানে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ভালো স্কোপ আছে। সো এইখানে হয়তো দুই দেশের সাথে একটা কোলাবোরেশনে কোনো একটা ইনভেস্টিগেশন হতে পারে, যেটা মানে আমার মনে হয় যে এটা ফ্যাক্ট চেকারদের জায়গা থেকে করাটা একটু হয়তো ডিফিকাল্ট হবে। আমার মনে হয় যে এইখানে আসলে জার্নালিস্ট এবং হচ্ছে ফ্যাক্ট চেকার্স মানে তাহলে আমরা একটা কাজ করি, আমরা বরং ভারতীয় মিডিয়ার আরও যে কাজকর্ম আছে সেগুলো একবার দেখার চেষ্টা করি। আমরা যদি এবার দেখতে পারি, আমি চেষ্টা করব যে ভারতীয় গণমাধ্যমের ব্যাপারে আপনার মূলত যারা করেছে রিউমার স্ক্যানার একটা জরিপ করেছে,
জরিপ করেছে দর্শক, সেটি গতকালকেই প্রকাশ হয়েছে। সেখানে দেখাচ্ছে 24 সালে 72টি গণমাধ্যমে 32টি বিষয়ে 137টি প্রতিবেদন করেছে, যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। আমরা যদি সেই প্রতিবেদনটাকে একবার দেখাতে পারবো, দেখাতে পারলে একবার দেখে আসি। দেখি একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মট করে ভেঙে দেওয়া হয়। বাংলাদেশ বিরোধী একের পর এক অপতথ্য ছড়িয়েছে ভারতের গণমাধ্যম। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেই বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি গত বছর সম্মুখীন হতে হয় এই অপপ্রচারেরও। আপনারা দেখেছেন বাংলাদেশের যে 2024 সালের প্রথম 6 মাসেও এই প্রবণতা নিয়মিত ঘটনা হিসেবে লক্ষ্য করছিল রিউমার স্ক্যানার। প্রথম 6 মাসে মাত্র 12টি অপতথ্য ছড়ালেও আগস্টের 1 মাসেই প্রচার হয়েছে 53টি অপতথ্য। পরের 3 মাস কিছুটা কমলেও ডিসেম্বরে আবারও একই সংখ্যক অপতথ্য প্রচার করে ভারতীয়রা। অর্থাৎ প্রতি 2.5 দিনে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্য প্রচার করেছে। অপতথ্যের ব্যাপক প্রচার চালানো হয়েছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যমে। গত বছর ভারতীয়দের ছড়ানো যে 148টি অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার, তার মধ্যে 115টি সাম্প্রদায়িক অপতথ্য। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে, এক্স সহ ভারত থেকে পরিচালিত এবং ভারতীয়দের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের বদৌলতে গেল বছর বাংলাদেশকে নিয়ে ছড়ানো অপতথ্যগুলো দেখা হয়েছে অন্তত 25 কোটি বার। এছাড়াও দীর্ঘদিন ধরে ভারতীয় গণমাধ্যম, আইনজীবী ও নানা পেশার ব্যক্তিরা অপতথ্যের এই প্রবাহে নিজেদের নাম লিখিয়েছেন। কিন্তু কারোর থেকে কিছু নিলে আমরা রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার যারা এই জরিপটি করেছেন, তানভীর মাহতাব আবির, আপনাকে শুনতে চাই। আপনি কি শুনছেন আমাকে? তানভীর মাহতাব আবির, আপনাদের এই প্রতিবেদনটা তো আপনারাই করেছেন এবং সেখানে দেখলেন যে কি পরিমাণ গত 1 বছরে, তার ভিতরে জুলাই আগস্টে অনেক বেশি হয়েছে, এটি যেন একটি পিক হয়েছে, ওয়েভ হয়েছে। আপনারা এই যে ফ্যাক্ট চেকগুলো করছেন, সেখানে আপনাদের ফ্যাক্ট চেকের সত্যতা কতখানি? আমাদের ফ্যাক্ট চেকের সত্যতা কতখানি এটা যদি একটু প্রশ্ন করেন, আমরা হচ্ছে এভিডেন্স বেসড ফ্যাক্ট চেকার যারাই আছেন তারা তথ্য প্রমাণ সামনে উপস্থাপন করেই দেখান যে এটা আসলে ভুয়া বা এটা গুজব। এই জন্য হচ্ছে আমাদের ফ্যাক্ট চেক, আমরা বলবো কি, মানে আমাদের ফ্যাক্ট চেকার যে কমিউনিটি আছে সারা বিশ্বে, তাদের গ্রহণযোগ্যতা এই জায়গাতেই বেশি যে ওরা এভিডেন্স সামনে এনে উপস্থাপন করে দেখায় যে এটা ভুল, এটা ভুয়া বা এটা বিকৃত। এই জন্য হচ্ছে আমরা বলবো যে এটার গ্রহণযোগ্যতা অবশ্যই আছে। তো আরেকটু বিষয় আমি একটু জানতে চাই যে এই যে প্রবণতা বাড়ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় কিছু মিডিয়া, এটা কি প্রধান মিডিয়া, না ধরেন সোশ্যাল নেটওয়ার্ক বা এই রিপাবলিকের মতো বা মূল স্ট্রিম ধরেন ইন্ডিয়া টুডে বা এই ধরনের কোনো মিডিয়াই কাজ করে কিনা? এটা আসলে খুবই আশঙ্কার বিষয় যে রিপাবলিক বাংলা, তো আমরা হচ্ছে সম্ভবত আমরা খুব বেশি দিন হয় না চিনি রিপাবলিক বাংলাকে, মোস্ট প্রবাবলি গত বছর থেকে হয়তো আমরা চেনা শুরু করেছি এই ট্রেন্ডটার পর থেকে, আগস্টের পর থেকে। তবে খুবই আশঙ্কার বিষয় যেটা, যে জন্য বলছি যে এনডিটিভি বা এএনআই যেগুলো ভারতের মূলধারা গণমাধ্যম এবং কম বেশি সবাই এদেরকে হচ্ছে ট্রাস্টেড সোর্স হিসেবে জানে। বাংলাদেশে যেরকম মানে মূলধারা যে গণমাধ্যমগুলোকে আমরা ট্রাস্টেড বলি, ভারতেও এই গণমাধ্যমগুলো ট্রাস্টেড, টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে। তো এরাও হচ্ছে কম বেশি হচ্ছে এই অপতথ্য ছড়ানোর মানে আমরা শুনবো। আমরা একটু, আমার মনে হয় সুরাউদ্দিন মন্ডলের কাছে একটু যাওয়া দরকার কলকাতায়। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, সুরাউদ্দিন মন্ডল? হ্যাঁ বলুন। আপনি তো শুনছেন কিনা জানি না যে আমাদের এখানে যে জরিপটি হয়েছে সেখানে গত 1 বছরে 72টি গণমাধ্যম 32টি বিষয়ে মোট 137টি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সম্পর্কে, যেখানে মূলত অপতথ্য, মিস ইনফরমেশন সবই আছে এবং এখানে বড় ধরনের মিডিয়াও আছে যাদের ক্রেডিবিলিটি হাই। আপনারা কি এগুলো লক্ষ্য করছেন কিনা আসলে বাংলাদেশের ব্যাপারে অপতথ্য বা অপপ্রচারের ব্যাপারে ওই মিডিয়ার ভূমিকাগুলো? আমি বাকি মিডিয়া প্ল্যাটফর্মের কথা বলতে পারবো না, কিন্তু আমরা যে সংস্থাতে কাজ করি, ইন্ডিয়া টুডে গ্রুপের আন্ডারে আমরা কাজ করি। ইন্ডিয়া টুডে একটা বড় গ্রুপ যেখানে তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন চ্যানেল আছে। ভারতে এরকম একাধিক মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আউটলেট আছে, তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন চ্যানেল বা বলুন বা টিভি চ্যানেল প্ল্যাটফর্ম বলুন বা পোর্টাল বলুন আছে। তো আমাদের প্ল্যাটফর্ম আমরা ইন্ডিয়াতে আমরা দেখছিলাম যে ইন্ডিয়ার যতগুলো ফ্যাক্ট চেকার
আর কমিউনিটি আছে বা যতগুলো ফ্যাক্ট চেকার সংস্থা আছে, সব থেকে বেশি বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য যে ছড়িয়েছে তার মধ্যে সব থেকে বেশি আমরা ফ্যাক্ট চেক করেছি, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এবং আমাদের ওয়েবসাইটে গেলে এখানে যে বাকি দুজন ফ্যাক্ট চেকার আছেন তারাও বলতে পারবেন যে আমরা কতটা ফ্যাক্ট চেক করেছি বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত অপতথ্য নিয়ে, সব থেকে বেশি আমরা করেছি। তো এই দিক থেকে তো আমি বলতে পারি যে আসলে কি হচ্ছে না খালি আমরাই বলছি না, হচ্ছে তো অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। না হলে তো রুমা স্ক্যানার কেন এই তথ্য পেয়েছে, এবং যেটা তানভীর আগেই বললো যে এভিডেন্স বেস আমাদের যে যা কিছু আমরা পেশ করি সেটা এভিডেন্স থাকে সেখানে, সেক্ষেত্রে যখন পাওয়া গেছে তখন নিশ্চয় হয়েছে। আমি সেটাকে তো বলতে পারি না যে আমি, তাহলে আমি ফ্যাক্ট চেকারে আমার ক্রেডিবিলিটি থাকলো কোথায়? আপনার এই বিষয়টি নিয়ে আমরা পরে আরো শুনবো। দর্শক, তার আগে নিচ্ছি একটা বিরতির পর এই বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভিন্ন বিষয়ে এবার যেতে চাই। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ একটি হিসেব দিয়েছিল সারা দেশে কত হামলা, তার ভিতরে তারা বলেছিল 9 জন সংখ্যালঘু এই সাম্প্রদায়িক হামলায় নিহত হয়েছিলেন। এবং আমাদের রিপোর্টার, আমাদের সিনিয়র সাংবাদিক আলী হোসেন, তিনি সারা দেশ ঘুরে আলী আহমেদ সারা দেশ ঘুরে সেটি তদন্ত করে দেখেছেন যে এই 9টি হত্যাকাণ্ডের ঘটনা কি। আমরা আলী আহমেদের কাছে সেই বিষয়টি আগে শুনে নেব। আলী হোসেনকে আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি একটু বলবেন, এই তো 9টি হত্যাকাণ্ডই তো আপনি তদন্ত করে দেখেছেন, যেটা বলা হয়েছিল যে সাম্প্রদায়িক হামলার কারণে এই ঘটনা ঘটেছে। আসলে 9টি হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কি দেখেছেন বা কি পেয়েছেন, যদি সংক্ষেপে আমাকে বলতেন। আসলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তারা মোট 2010টি ঘটনার কথা উল্লেখ করেছিলেন, যেটিকে তারা আসলে সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বলছেন। আমরা শুরুতেই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে তালিকাটি দিয়েছেন এবং তারা যে নিবন্ধটি করেছে, এই যে তালিকা দিয়েছে, সেখানে তারা শুরুতেই তাদের সারসংক্ষেপে যেটি উল্লেখ করেছেন, সেখানে কিন্তু আমরা অন্তত 7 বার সাম্প্রদায়িক সহিংসতা শব্দটার ব্যবহার দেখেছি। এবং সেখানে বাকি 2001টি ঘটনার সাথে 9টি হত্যাকাণ্ডের আমি ঠিক জানতে চাচ্ছিলাম যে 9 জন যে হত্যার শিকার হয়েছেন, হত্যা তো হয়েছে, কিন্তু সেই ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতা নাকি আপনি কি পেয়েছেন, আমি সেটাই সেই বিষয়ে আসছি। আসলে আমরা সারা দেশেই এই ঘটনাগুলো আমরা তদন্ত করেছি আমাদের সহকর্মীদের সাথে নিয়ে, এবং সেই ঘটনার যদি আমরা 9টি ঘটনার মধ্যে 9টি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার মধ্যে 4টি ঘটনাই কিন্তু ঘটেছে এই আগস্টের জুলাই যে অভ্যুত্থান বা বিপ্লব সেই সময়। এর মধ্যে রংপুরের যে ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, তিনি সেখানে মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করছিলেন। সে ছবি কিন্তু সেই ভিডিও আমরা আমাদের রিপোর্টে দেখিয়েছি। এই যে গুলিবর্ষণের ফলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা আবার যখন এই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করে বা তাদের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সময় এই হারাধন মারা যান এবং সে সময় কিন্তু একজন মুসলিম ব্যক্তিও মারা যান। কিন্তু এই আন্দোলনের এই ঘটনাটি যেখানে হিন্দু আমি একটার পর একটা ঘটনা খুব দ্রুত জানতে চাই। হ্যাঁ, এরপরে আরেকটি ঘটনা রয়েছে, সেখানে কিন্তু হবিগঞ্জে আমরা দেখেছি যে একজন সাংবাদিক সহ 9 জন মারা গিয়েছিলেন, কিন্তু একজন পুলিশও মারা গেছেন, যিনি গুলি করেছেন ছাত্র জনতার উপর, কিন্তু তার মৃত্যুর ঘটনাকে এখানে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুর উপর নির্যাতন। হবিগঞ্জেই আরেকজন রয়েছেন রিপনশীল, যিনি হবিগঞ্জের ছাত্র দলের নেতা ছিলেন। তারপরও এবং তার কিন্তু এই যে জুলাই ফাউন্ডেশনের যে তালিকাটি করা হয়েছে, সেখানে তার নাম রয়েছে শহীদদের তালিকায়, তাকেও কিন্তু এই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু হত্যার বিষয়টিকে এখানে আনা হয়েছে। সিরাজগঞ্জের যিনি সাংবাদিক প্রদীপ ভৌমিকের কথা আনা হয়েছে। পরের ঘটনা বলেন। তো সেই ঘটনায় হচ্ছে যে প্রেস ক্লাবের
তারা আওয়ামী লীগ নেতা সহ অনেকেই প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছেন। এই ছাত্র জনতার ধাওয়ায় আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এবং ছাত্র জনতা যখন এই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় তারা এই প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন, এবং ওই সময় আসলে সংঘর্ষের সময় মানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তো আপনি ঠিকই পেয়েছেন, কিন্তু এখানে কি এটি একটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে, যদি একটু আমাকে একবারে বলতেন। এখানে মূলত মূল ঘটনাটি ঘটেছে, আমরা 9 জনের মধ্যে 4 জনকে পেয়েছি যারা আসলে এই আন্দোলনের সময় সংঘর্ষে নিহত হয়েছেন। বাকি যে 5 জন তাদের মধ্যে এই ব্যক্তিগত কারণ রয়েছে, যেমন আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় একজন মোটরসাইকেলের বিক্রি টাকা পাওনা নিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনা স্পষ্ট হয়েছে। ধন্যবাদ। আমি এর সাথে আরেকটি খবর আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে গত 1 অক্টোবর একটি ভিডিও পোস্ট হয়েছিল একটি ফেসবুক পেজে, সেখানে বলা হয়েছিল নরসিংদীতে একজন হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পরে ফ্যাক্ট চেকাররাই, আপনারাই ফ্যাক্ট চেক করে দেখিয়েছেন আসলে উনি হিন্দু নন, উনি হচ্ছেন একজন মুসলিম, এবং ওখানে ব্যক্তিগত দ্বন্দ্বে তিনি আসলে নিহত হয়েছেন। তো আমরা এখন এই বিষয়গুলো নিয়ে একটু আমরা যদি যেতে চাই সমবায়, এখানে যে 5 আগস্ট বা বাংলাদেশের নির্বাচনের পর বা সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপরে কম বেশি নির্যাতন হয় না তা কিন্তু না, কিন্তু এবার যেভাবে পোর্ট্রেট করা হয়েছে দেখা গেছে যে ঘটনা বলা হয়েছে সেখানে ভারতের উড়িষ্যার একটি ছবি দিয়ে ঘটনা ঘটিয়েছে। এটা কেন হয়েছে সমবায় যদি আপনি বলতেন। দেখেন, আমরা বলি ভুল তথ্য ভয়ানক, হ্যাঁ না, রং ইনফরমেশন ইজ ডেঞ্জারাস, কিন্তু যখন আপনি আংশিক সত্য বলবেন, আংশিক সত্য আরও ভয়ানক। হ্যাঁ, আপনি পুরা সত্যটা বলছেন না, আপনি কিছু কিছু সত্য মিথ্যা মিশিয়ে আপনি যখন বলছেন ওটা আরও ভয়ানক, ওটা আরও ক্ষতিকর। এখানে তাই ঘটেছে। আপনার রিপোর্টার যিনি যা বললেন বা ফ্যাক্ট চেকাররা যে কথাগুলো বলছেন, এতে প্রতীয়মান হয় যে এখানে বাংলাদেশে যে ঘটনাগুলা, কমিউনাল যে ঘটনাগুলো দাবি করা হচ্ছে যে আমাদের মাইনরিটির উপর ঘটেছে, সেগুলো একটাও কিন্তু কমিউনাল ঘটনা নয়। এগুলো আমরা যারা তৃণমূলে কাজ করি আমরাও জানি, আমরা যখন খোঁজ নিয়েছি, এটা ফ্যাক্ট চেকাররা তো ফ্যাক্ট চেক করে দেখেছে বা আপনাদের রিপোর্টাররা ইনভেস্টিগেট করে দেখেছে, আমরা যারা তৃণমূলে কাজ করি আমরা জানি, আমরা দেখেছি যে এই যে মৃত্যুগুলো ঘটেছে সেগুলা মেইনলি তারা অত্যাচার করছিল, তারা আওয়ামী লীগের লোক ছিল, দে হ্যাপেন টু বি, তারা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন, কিন্তু এখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো ঘটনা এখানে ঘটে নাই। এইটাকে বড় করে দেখিয়ে যে বাংলাদেশে মাইনরিটি নিরাপদ না, এই অসত্যটাকে প্রমাণ করার জন্য ভারতীয় মিডিয়া অত্যন্ত সচেষ্ট ভূমিকা পালন করছে। এইখানে আমি বলবো যে বাংলাদেশে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা শক্ত ভূমিকা পালন করছে না। বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারকে আরও বেশি সচেষ্ট হয়ে এই সংবাদগুলোকে মোকাবেলা করার জন্য, এখন তো আমার মনে হচ্ছে শুধু ফ্যাক্ট চেক মানে আরও বেশি টেকনোলজিক্যালি ইকুইপড ফ্যাক্ট চেকিং টুলস আমাদের প্রয়োজন, এত বেশি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার্স মোকাবেলা করার জন্য। এবং বাংলাদেশি সরকারকে এটাকে আরো বেশি সচেষ্টভাবে, এটাকে সেটা ভারত করুক আর যে দেশই করুক বাংলাদেশের বিরুদ্ধে। একটু শুভাশিসের কাছ থেকে জেনে নিতে চাই, ফ্যাক্ট ওয়াচের, আপনি যদি সংক্ষেপে বলবেন ইন এ নাটশেল যে আপনাদের অভিজ্ঞতা কি, যত বলা হচ্ছে ঘটনা কি তত ঘটেছে? সো এইখানে আমি আমার লিমিটেশনটা একটু বলে নেই, কারণ হচ্ছে মানে আমরা তো ফ্যাক্ট চেকার, সো আমরা ফিল্ডের রিপোর্টগুলো যে ইনভেস্টিগেশনগুলো আমরা তো দেখি না, সো আমাদের যে মানে ও তো আমরা করতে পারি না। সো আমাদের একটা রিপোর্ট ছিল যেখানে আমরা বিভিন্ন সময়ে যেই ধরনের তথ্যগুলো আমরা পেয়েছি এর মধ্যে একটা ম্যাক্সিমাম নাম্বার পাইছি যেগুলো হচ্ছে আসলে গুজব, কমপ্লিট গুজব। কিন্তু এখানে একটা জিনিস বলারও আছে যে এখানে আবার একটা পুরোপুরি ডিনায়ালের মধ্যে থাকলে এটা একটা ঝামেলা। আমার মনে হয় যে এখানে কিছু ইনসিডেন্ট আছে যেগুলো আমি আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছিলাম, সেটাও ঘটবে কেন? হ্যাঁ এক্স্যাক্টলি। এই জায়গা থেকে আমার মনে হয় যে মেইনস্ট্রিম জার্নালিজমে যদি আরো এখানে আরো ইনভেস্টিগেশন করা হয় যে গ্রাউন্ড লেভেলে রিয়ালিটিকে, তাহলে আমার মনে হয় যে গুজব যেগুলো আছে ওইগুলোকে সারপাস করাটা ইজি হবে। আর আমরা একটু তানভীর মাহতাব আবির, আপনি কি আছেন? আপনার সাথে একটু কথা বলতে পারবো? আমি একটু কথা বলতে পারি? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি একটু স্পেসিফিক একটা কোশ্চেন জানতে চাই, আপনারা কি এই ধরনের কোনো ফ্যাক্ট চেক করেছেন কিনা যে সংখ্যালঘু নির্যাতনের যত তথ্য যেভাবেই যে ফরম্যাটেই আসুক, বাস্তবে আপনারা কতটা সত্যতা পেয়েছেন এবং কত % গুজব, যদি এটা বলতে পারতেন?
সংখ্যালঘুর ক্ষেত্রে ধরেন একটা প্যাটার্ন খুব সহজ, যে আমরা দেখলেই এখন হচ্ছে কোনো অ্যাকাউন্ট এক্স এর কোনো অ্যাকাউন্ট মানে সাসপেক্ট, মানে আমরা বুঝে গেছি যে এই অ্যাকাউন্ট গুলো আসলে এগুলোই ছড়ায়। তো আমরা ওই অ্যাকাউন্ট গুলো নজর রাখি। আমরা গত আগস্টে 50টা অ্যাকাউন্ট এরকম বের করেছিলাম এক্সে, যারা নিয়মিত হচ্ছে বাংলাদেশকে নিয়ে এরকম কমিউনাল প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো এই অ্যাকাউন্ট গুলো দেখলাম যে গত ডিসেম্বরে অ্যাকাউন্টগুলো কোথাকার? এগুলো হচ্ছে এক্স এর অ্যাকাউন্ট, মানে এক্স এর অ্যাকাউন্ট এর ভিতরে 72%ই ইন্ডিয়া থেকে অপারেট হয়, মানে এগুলোর বেস হচ্ছে ইন্ডিয়া থেকে অপারেট হয়। আমি একটু ভারতে যেতে চাই, আমি একটু যেতেই চাই আপনার সুরাউদ্দিন মন্ডলের কাছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমাদের এখানকার ফ্যাক্ট চেকাররা বললেন, সুরাউদ্দিন যদি আপনি শুনে থাকেন, যে সোশ্যাল নেটওয়ার্কে যে গুজবগুলো হয় এগুলো এক্স হ্যান্ডেল থেকে, এবং আমাদের বাংলাদেশে কমিউনাল হারমোনি সংক্রান্ত যে গুজবগুলো হয় তার 72% ভারত থেকে, মানে ইন্ডিয়া থেকে। এটা আপনাদের অবজারভেশন কি? সুরাউদ্দিন শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? সরি, আমি আপনার টোটাল আমি বলছি আমাদের এখানকার ফ্যাক্ট চেকাররা, প্রতিষ্ঠিত ফ্যাক্ট চেকাররা যেটা বলছিলেন, রিউমার স্ক্যানারের তানভীর মাহতাব আবির, যে বাংলাদেশের কমিউনাল হারমোনি নিয়ে যে গুজবগুলো ছড়ায় তারা দেখেছে তার ম্যাক্সিমামই এক্স হ্যান্ডেল থেকে, এবং তার 70% হচ্ছে ভারত যারা আছেন, ভারতের বিভিন্ন জায়গার এক্স যারা ওন করে এক্স হ্যান্ডেলগুলো, সেখান থেকে। আপনাদের অবজারভেশন কি? মানে আমি আমার কথা বলছি না, ওনারা বলছেন। আচ্ছা, মনে হয় শুনতে পাচ্ছেন না। তাহলে আমরা যেটা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যেটা তানভীর বলেছে, যে ভারতীয় অ্যাকাউন্ট থেকেই বা ভারতীয় এক্স হ্যান্ডেলের 72% বা 70% অ্যাকাউন্ট থেকে এই ধরনের ফেক নিউজ গুলো ছড়ানো হয়। আরো একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, এই একই অ্যাকাউন্ট থেকে ভারতের বিভিন্ন ধরনের কমিউনাল হারমোনি নষ্ট করার জন্য বিভিন্ন রকম ফেক নিউজ ছড়ানো হয়। এটা নট অনলি বাংলাদেশ। আজকে 5 আগস্টের পরে যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ নিয়ে ছড়ানো হচ্ছে, এর মানে এই নয় যে এরা এই 5 আগস্টের পর থেকে সক্রিয় হয়েছে। এরা প্রিভিয়াস টাইমসেও সক্রিয় ছিল, এদের নিয়ে আমরা বহু ফ্যাক্ট চেক করেছি, এবং এরা বিভিন্ন সময় ভারত কিংবা প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র আছে, পাকিস্তান বলুন, অন্যান্য রাষ্ট্র নিয়েও এরা ফেক নিউজ ছড়িয়েছে। এটা এদের কাজ। এটা এক ধরনের, আপনি যদি বলতে চান, এটাকে এরা এজেন্ডা হিসেবে সেট করে নিয়েছে, এবং সেটা মানে কারোর আপনাকে ধরতে পেরেছি আমি। সেটি হচ্ছে এজেন্ডা সেটিং এর মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু ঘটনা যেটা আলাপ করতে চাই সেগুলো পারছি না, তবুও বলে যাচ্ছি। আপনি জানেন নায়িকা পূজা চেরি, তাকে একবার শিবিরের, আপনারা জানেন যারা শিবিরের মেম্বার করা হলো, তিনি আবার বললেন যে আসলে একটি গুজব। আমি তার সাথে কথাও বলেছি, মানে তাকে হেয় করার জন্য এই কাজটি করা হয়েছিল। আবার আপনি জানেন যে সবচেয়ে আলোচিত, মানে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে আবার এক ধরনের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মুসলমান বানিয়ে দেওয়া হয়েছিল। সেগুলো পারলে আমরা সেগুলো নিয়ে আলাপ করছিলাম। কিন্তু অনলাইনে এখন প্রচুর জুয়া হয়। সেখানে আমাদের সাকিব আল হাসান, যিনি ক্রিকেটার, তার নামও চলে এসছে। আমরা সংক্ষেপে সেই জায়গাগুলো যে প্রথমে আপনার কাছে জানতে চাই, যে আপনি একটু বলবেন যে এই যে আমরা এই ধরনের গুজবে আমাদের কিভাবে সচেতন হতে হবে, এই জুয়া, এই ভুয়া তথ্য, এই অপতথ্য, একদম সংক্ষেপে যদি বলতেন, আমরা একদম শেষ পর্যায়ে। ওকে, আমি হারুন ভাই দুইটা দিক থেকে বলার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে আমার যেটা মনে হয়, আমরা যে টাইমে ফ্যাক্ট চেকিংগুলো করতেছি, মানুষের যেটা হয় আর কি, একটা টাইম আসার পরে তার সাইকোলজিক্যাল অনেক রিজন থাকে গুজব ছড়ানোর পিছনে। এর মধ্যে তার বায়াস একটা মেইন রিজন। আমি আসতেছি, আইডেন্টিফাই করব কিভাবে। ওকে, সো এইখানে আমি শুরুতেই বলতেছি, একটা হচ্ছে আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল প্রসেস আছে। আপনি একটা ছবির মাধ্যমে সার্চ করে দেখতে পারেন, এটা একটা। সো আমার মনে হয় যে সচেতনতার জায়গাটা সবচেয়ে বাড়ানো দরকার, এবং আমার মনে হয় এটা একদম প্রাইমারি এডুকেশন থেকে শুরু করার দরকার। বাই দ্য টাইম সে বড় হবে, সে নিজেই বুঝতে পারবে প্রসেসটা কি। সামাবাদ 1 মিনিট, যদি আমরা কি করতে পারি, আমার নাগরিক হিসেবে এই সমস্ত গুজব অপপ্রচার রোধে আমাদের কি করণীয়? প্রথম কথা, আমাদের সচেতন হতে হবে যে কোনো একটা নিউজ বা ভিডিও ক্লিপ দেখলেই ওটা ঝাঁপিয়ে পড়লে চলবে না। মানে এরা তো যারা করে তারা তো লাইক ভাইরাল করার জন্য করে, বিভিন্ন কারণে করে। প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করতে হবে। এবং আমাদের নিজেদেরকে, অ্যাকচুয়ালি আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করি, এই এখন ভাইরাল হওয়াটাই মনে হয় মানুষের কাজ হয়ে গেছে। এখন সেইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের মানে যেটা ও বলল যে আমাদের শিশুকাল থেকে আমাদের ছেলেমেয়েদেরকে মানে শিক্ষিত হওয়ার কথা
কথা বলছেন। ধন্যবাদ শামা ওয়াহেদ, আমরা আরেকদিন শুনবো আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ শুভাশিস দাস দীপ, কলকাতার সুরউদ্দিন মণ্ডল আপনাকে ধন্যবাদ, তানভীর মাহবাব আবির আপনাকে ধন্যবাদ, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক মঙ্গলবার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানে আমি হাজির হব, হারুন রশিদ, এবং রাত 2টায় আপনারা এটা অবশ্যই আবার পুনঃপ্রচার দেখতে পাবেন। আমরা সোশ্যাল নেটওয়ার্কেও থাকবো, আমরা ইউটিউবেও থাকবো, আপনারা অংশগ্রহণ করবেন, সেখানে প্রশ্নও করতে পারবেন। তো আগামী মঙ্গলবার রাত 10টায় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা থাকবেন ফ্যাক্ট চেকের সঙ্গে। শুভেচ্ছা সবাইকে, নিরন্তর ঝর্ণাধারায়।